দেখেন আমাদের দেশে একটা পর্যাপ্ত পরিমাণের ভুল ধারণা আছে। যেমন আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা কী করে, তারা লিল্লা বোর্ডিংয়ে খায়। এখন লিল্লা বোর্ডিংয়ে মাদ্রাসার কোন শিক্ষার্থীটা খায়? যে মেধাবী, সে মেধার উপর ভিত্তি করে একটা পর্যাপ্ত রেজাল্ট নিয়েই কিন্তু সে লিল্লা বোর্ডিং থেকে সে খাবার পাচ্ছে, এটা কিন্তু সত্য। তো লিল্লা বোর্ডিংয়ে খাওয়া একটা মাদ্রাসার শিক্ষার্থীকে আমরা মেধাবী হিসেবে মূল্যায়ন করতে পারি না। পক্ষান্তরে আমাদের দেশের ধরেন পিএসসি মানে সমাপনী অথবা জেএসসি এসএসসি এই সমস্ত পরীক্ষায় যখন কোনো শিক্ষার্থী বৃত্তি পায় তখন আমরা তাকে কী করি? মেধাবী হিসেবে মূল্যায়ন করি, তাই না? এখন মাদ্রাসার শিক্ষার্থী যে লিল্লা বোর্ডিং থেকে খাবার নিল মেধার উপর ভিত্তি করে, তাকে আমরা মেধাবী বলি না, বলতে আপত্তি থাকে। অথচ বৃত্তি পাওয়া একটা ছেলেকে আমরা মেধাবীর মূল্যায়ন করতে রাজি। এখন আপনারা বলেন তো দেখি, যেই ছেলেটা বৃত্তি পাইছে সে ওই বৃত্তির যে টাকা অথবা বিশেষ যে সুবিধা পাইতেছে এগুলো কার অর্থায়নে হইতেছে? জনগণের অর্থায়নে না। সরকারের কি নিজের কোনো অর্থ আছে? সরকার তো ভ্যাট বা ট্যাক্সের টাকায় পরিচালিত, তো সরকারই তো ভিখারি। তো সরকার যখন একটা শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে কার টাকায় দিচ্ছে? জনগণের টাকায় না। তো একই জনগণের টাকায় আমরা যখন একটা মাদ্রাসার শিক্ষার্থীকে লিল্লা বোর্ডিং থেকে খাবার দিই তখন সে কেন খয়রাতখোর বা জাকাতখোর হয়ে গেল? এ কথা স্বাভাবিক না? এরপরও দেখেন আমাদের দেশের শিক্ষার্থীরা যখন মেধা তালিকায় সিরিয়াল পায়, যেমন ব্যাফাক বা হাইয়াই আমাদের একটা সিরিয়াল আছে, অথবা আমরা তার ক্ষেত্রে অনেকভাবে যদি বলি যে মাদ্রাসা তাকে কোনোভাবে তাখাসুসের জন্য বিশেষ কোনো ফ্যাকাল্টিতে পড়ার জন্য, ধরেন ইসলামী আইনশাস্ত্র অথবা হাদিস শাস্ত্র উলুমুল হাদিস যেটাকে আমরা বলি, অথবা আরবি লুগা যেটা হয় মানে আত্তাখাসুস ফিল লুগাতিল আরবিয়া, এই সমস্ত জায়গায় যদি আমরা বলি যে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে বিশেষ স্পেস বা সুবিধা দিবে উচ্চতর শিক্ষার জন্য, তখনও আমরা ধারণা রাখি যে মাদ্রাসা তাকে কী করতেছে? লিল্লা বোর্ডিং থেকে খাবার দিতেছে। তার মানে লিল্লা বোর্ডিং থেকে খাওয়ার কারণে তার মেধার মূল্যায়নটা আপনারা করতে রাজি না। আচ্ছা, এখন স্কুল থেকে যারা বা কলেজ থেকে বা ভার্সিটি থেকে যারা নিয়ে যায়, স্কলারশিপ পায়, অথবা অনেক ক্ষেত্রে স্কলারশিপ নিয়ে যারা বিদেশে পড়ালেখা করতে যায়, বলেন তাদেরকে এই স্কলারশিপের এই টাকাটা কারা দেয়? সরকার দেয়। সরকার সে টাকাটা কই পায়? জনগণের টাকা থেকেই তো দেয়, তাই না? তো কৌমের টাকা নিয়ে তো আপনারাও পড়তেছেন, আমরাও পড়তেছি। আমরা আমাদের জায়গায় খুব স্বচ্ছ, আমরা সরাসরি কৌমের কাছ থেকে আনি এবং বলি আপনাদের কাছ থেকে আমরা যা নিতেছি তার প্রতিদান এটা দিতেছি। কৌমি মাদ্রাসাগুলো সে জায়গায় খুব স্বচ্ছতা ধরে রাখতেছে। সদগার টাকা হলে সদগার টাকা বলে, জাকাতের টাকা হলে জাকাতের টাকা বলে, তাই না? তো সরকার যে জায়গাগুলোতে টাকাগুলো নেয়, সরকার নিতেছে কিসের টাকা? কিসের টাকা? ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা। এখনও পর্যন্ত এই দেশে কোনো মায়ের পুত বলতে পারবে যে ভ্যাটের বা ট্যাক্সের টাকা এটা একটা জুলুম প্রথার টাকা? এদেশের সব নাগরিক কি স্বতঃস্ফূর্তভাবে ট্যাক্স দিতে চায়? এটা তো জুলুম প্রথার টাকা। তো জুলুম প্রথার টাকা নিয়ে তোমরা পড়ালেখা করতে পারো, তোমাদের গায়ে লাগে না, তোমাদের মেধার মূল্যায়ন করতে হয়, তোমরা মেধাবী। আর আমরা কৌমের থেকে টাকা নেই বলে আমাদেরকে মেধার মূল্যায়ন করা যায় না, আমাদেরকে মেধাবী বলা যায় না। আমরা সদকা খাই, জাকাত খাই, তবুও মানলাম আমাদের দেশের কৌমে যে আলেমরা সদকা খায়, জাকাত খায়, পর্যাপ্ত একটা কারণে আর্থিক অসচ্ছলতার কারণেই আমাদের দেশের শিক্ষার্থীরা খাচ্ছে বা পড়ছে এগুলো দিয়ে, তাই না? তারা তো সেটা স্বীকার করতেছে। এবং তাদের এই দান খয়রাত বা এই টাকাগুলো কেউ বলতে পারবে না যে কোনো কৌমি মাদ্রাসা কর্তৃপক্ষ টাকাগুলো কারো কাছ থেকে জোরপূর্বক নিচ্ছে না। এরা যারা এমপি মন্ত্রী হইতেছে, চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করে, সন্ত্রাসবাদ চালায়, হ্যাঁ, মানুষের কাছ থেকে জোরপূর্বক অনেকের জমি দখল করে, হ্যাঁ, মানুষের টাকা হাতায়, অসুবিধায় ফেললে, বেকায়দায় ফেললে, বিভিন্ন সিস্টেমের কথা বললে মানুষের টাকা ধান্দামি করে, তোরা তো সব চোর বাটপার। তোদের কোনো মানে অধিকার আছে তোরা আমাদের নীতি নৈতিকতা নিয়ে আর আমাদের অসহায়ত্বের এই জায়গায় বা আমাদের এই কৌমের কাছ থেকে টাকা গ্রহণ করার ব্যাপার নিয়ে তোরা কথা বলবি? নিজেদের একটা লজ্জা হওয়া উচিত। মানে কি বলে বেহায়া যে কী পরিমাণ হয়, খালি নিজেদেরকে মেধাবী বাবাটা ভুল। হ্যাঁ, এরা আমাদের কথার কোনো ধর্তব্য মনে করে না, আমরা কৌমের থেকে সদগা খায়া বাঁচতেছি। তোরা যে চাঁদা তুইলা খাস, বিএনপির নেতা এই কথা বলছে, বিএনপি মানেই তো এখন চাঁদাবাজ। হ্যাঁ, ছাত্র দলের সব পোলাপান এখন এলাকায় চাঁদাবাজি শুরু করছে, ক্ষমতায় আসতে পারছে না, বিভিন্ন মহল্লা এরা দখল করে ফেলছে। হ্যাঁ, তোদের চাঁদাবাজির দিকে তোরা নজর দে, তোরা তো চোর, কৌমের টাকা তোরা চুরি করস। তোরা এসে আমাদেরকে বলো যে আমরা ফেতরা খাই, জাকাত খাই। ব্রাহ্মণবাড়িয়া, বুঝছেন, আমার পড়ালেখা ছোটোবেলায় আমি হিফজ শুরু করছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। তো ব্রাহ্মণবাড়িয়া পড়ালেখা করছি, তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের এটা একটা খুব বিরাট ধারণা। এরা মনে করে যে হুজুররা কিছু করতে পারে না, এরা খালি মানুষের বাড়ি খায়, হ্যাঁ, হাদিয়ার জন্য বৈশা থাকে, দাওয়াত খায়, 100 টাকা হাদিয়া দিবে এই আশায় এরা হাত পাতে, এরা কোরআন খতম পড়ে 100 টাকার জন্য বৈশা থাকে। নানা ধরনের যত মানে হুজুর মানেই সে অসহায়, হুজুর মানে গরিব, হুজুর মানে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তারপর হুজুর মানেই সে সদগা খাবে, জাকাত খাবে, লিল্লা খাবে, হুজুর মানে সে আমাদের মসজিদ ইমামতি করবে, আমাদের বাড়ি থেকে তাকে একবেলা একটা বাড়ি দিয়ে খাবার দেওয়া হবে। হুজুর মানে নানা ধরনের অসহায়ত্বের একটা বিবরণ। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এটা বেশ প্রচলন। হ্যাঁ, হুজুর মানে পরের বাড়িতে খায়, একটা কথা আছে, ব্রাহ্মণবাড়িয়ায় লজিং প্রথাটা এখনও আছে। তো হুজুর মানে পরের বাড়িতে খায়, ব্রাহ্মণবাড়িয়ার ভাষা আর কি ফরের বাড়িতে খায় কয় না, ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষা হইলে হায়,
এরা খরে হ দিয়ে উচ্চারণ করে, তো ফরের বাইত হা, এই ধরনের কথা বলে। তো হুজুরদের সম্পর্কে এই ধরনের একটা বিরাট ধারণা কাজ করে, বুঝছেন। এই ধারণার জায়গা থেকে আমি ব্রাহ্মণবাড়িয়ায় পড়ছি, তো ছোটোবেলায় মামার বাড়ি থেকে পড়তাম, আসতাম যাইতাম, বিভিন্ন মানুষদের কাছ থেকে এই ধরনের মন্তব্য শুই না অভ্যস্ত। তো এরপর থেকে আমার ভিতরে একটা মানে ছোটোবেলা থেকে একটা জেদ কাজ করছে যে ফকিরনির বাচ্চারা তোদের বাড়িতে জীবনে খাবো না, তোদের কাছে জীবনে যাব না, তোদের এলাকার কোনো মসজিদে গিয়ে নামাজ পড়াবো না, তোদের মাদ্রাসায়ও পড়াবো না, যে এই মাদ্রাসায় কমিটি আমার বেতন দিবে, কিচ্ছু করবো না। আমিও দেখবো জীবনে না খায়া থাকে কিনা, আমিও দেখবো জীবনে মানে তোদের কাছে হাত পাতা ছাড়া জীবনে আমি চলতে পারি কিনা। চালাইতেছে না আল্লাহ, আমি আমার মতোই আছি। এজন্য হুজুর মানে পরের বাড়িতে খায় আর পরের বাড়িতে থাকে, হুজুর মানে অন্যের কাছে হাত পাইতে চলে, এই আশা বাদ দেও। তোমাদের মতন হাজারটা ফকিরনির বাচ্চা সুদখুর আর ঘুষখুরে, ব্রাহ্মণবাড়ির অধিকাংশ মানুষ সুদ খায়, পুরো দেশের তো অধিকাংশ মানুষ সুদ খায়, ঠিক আছে। ব্রাহ্মণবাড়িয়ার শহর অঞ্চলের সবগুলো প্রতিটা মানুষ ঘরে ঘরে এরা একাধিক হারে সুদ খায়, এরা ব্যাংকে টাকা রেখে সুদ খায়, মানে ইন্টারেস্ট যেটা কয়। এছাড়াও এরা যত উপায় আছে, হ্যাঁ, এই তৃণমূল পর্যায়ে যত সুদ আছে, সুদের যে সরাসরি যে প্রথা, টাকা দিয়ে টাকা বেশি নেওয়া, সবভাবে ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ মানুষ সুদ খায়। তো এই জন্য তোমাদের মতো সুদ খেয়ে আমরা জীবনে চলি না। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া যত হুজুর আছে, আলেম উলামারা আছে, এরা যারা অনেক ক্ষেত্রে অসচ্ছল, অনেকে তো আছে ভালো সচ্ছল, সেটা তো সব জায়গায়, যারা অসচ্ছল তারা যদি অসহায়ত্বকে স্বীকার করেও, তবু ব্রাহ্মণবাড়িয়ার মানুষের মনে রাখা উচিত তোমাদের মতন ওই ফকিরনির বাচ্চারা, তোমরা যারা সুদ খাও, হ্যাঁ, অথবা অন্যান্যভাবে বিভিন্ন অনৈতিকতার সাথে জড়িত, হ্যাঁ, জুয়া, অধিকাংশ মানুষ আছে গ্রামের বেশিরভাগগুলো এগুলো জুয়া খেলে, তোরা জুয়া খেলো, তোরা সুদ খাস, তোদের কোনো অধিকার আছে? হুজুরগর সম্মুখে তারা কবি যে হুজুররা পরের বাড়িতে খায়, হ্যাঁ, মোল্লা মানুষ কিছু করতে পারে না, গরিব ফকিরনির বাচ্চা, জিদ উঠে, বুঝছেন। এই সমস্ত কথাবার্তা যখন কোনো ফকিরনির বাচ্চার কাছ থেকে শুনি, তখন বলতে মনে হচ্ছে তুই বেটা কয় টাকা কামাস, তোর বাপের কয় টাকা কামাই, তুই কি আর জমিদার আলাপটা করস, হুজুর সম্পর্কে কস তুই, মানে হুজুরদের সম্পর্কে এই ধরনের কথা যারাই কয় না খুব মজা পায়।